বাংলাদেশ কি পাকিস্তানের মতো ভারতের অস্থিরতার পরীক্ষাগার হয়ে উঠছে? দেশটির ভূখণ্ড কি পরিকল্পিতভাবে ভারতের অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দেওয়ার পক্ষে লঞ্চ প্যাডে পরিণত হচ্ছে, নাকি এটি কেবল কিছু দায়িত্বজ্ঞানহীন বক্তৃতার কাকতালীয় বহিঃপ্রকাশ, যার সঙ্গে রাষ্ট্রের কোনো যোগাযোগ নেই বলে ইউনিশ প্রশাসন দাবি করতে চাইছে? বাংলাদেশের মাটি থেকে যদি প্রকাশ্যে ভারতের ভৌগোলিক অখণ্ডতার ভাঙার ডাক ওঠে, যদি উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে ভারতীয় মানচিত্র থেকে আলাদা করার কথা বলা হয়, তবে তা কি নিছক রাজনৈতিক কৌশল, নাকি এটি সরাসরি জাতীয় নিরাপত্তার ওপর আঘাত? যে অঞ্চলে ভারত দশকের পর দশক সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদ দমনে রক্ত ও সম্পদ ব্যয় করেছে, সেই অঞ্চল নিয়ে বিদেশি ভূখণ্ড থেকে এমন উস্কানিমূলক ভাষা ব্যবহার কি রাষ্ট্রীয় মদদ ছাড়া সম্ভব? নির্বাচনের মুখে যখন বাংলাদেশে ব্যাপকভাবে হিংসা বাড়ছে, ভারত বিরোধী বক্তব্য জোরালো হচ্ছে, তখন বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কে নেবে? ইউনিশ প্রশাসন কি সেই দায়িত্ব এড়িয়ে যেতে পারে? ইউনিশ প্রশাসন কি বিষয়টিকে কেবল একটি কূটনৈতিক অস্বস্তি বলে পাশ কাটাতে চাইছে, নাকি তারা বুঝতে ব্যর্থ যে এটি একটি ক্রস বর্ডার সিকিউরিটি থ্রেট? বাংলাদেশের মাটি থেকে যদি ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী ভাষা ছড়ায় আর সরকার যদি স্পষ্টভাবে তা রুখে না দাঁড়ায় তার বিরুদ্ধে, তবে কি ধরে নিতে হবে এই নীরবতা আসলে সম্মিতেরই একটি নাম? ইউনিশ প্রশাসন কি এখনো বুঝতে পারছে না এই আগুন শুধু ভারতের নয়, শেষ পর্যন্ত বাংলাদেশের ঘরেও ছড়াতে পারে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বাংলাদেশ থেকে কি ভারতের অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে, তা নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন সাংবাদিক মণিময় রায়, এবং অনলাইন জুড়ে গেছেন আমাদের সাথে সাংবাদিক ত্রিদীপ ভট্টাচার্য, সাংবাদিক তন্ময় ভট্টাচার্য এবং সমাজকর্মী বিমল সরকার। আপনাদের সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। মণিময় দা, একদম আসবো আপনাদের কাছে। মণিময় দা, প্রথমে আপনার কাছে আসি আমি আজকে। বাংলাদেশের ভূখণ্ড কি পরিকল্পিতভাবে ভারতের অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দেওয়ার লঞ্চ প্যাডে পরিণত হচ্ছে? বাংলাদেশ থেকে কি ভারতের অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টি ষড়যন্ত্র চলছে বলে দেখছেন? এটা নতুন কিছু না, আমরা এখানে এই নিয়ে এর আগেও আলোচনা করেছি, এবং 5ই আগস্ট 2024-এর পরে যে প্রায় 15-16 মাস বা 18 মাস কেটেছে, এর ভেতরে ভারত সরকারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি ঘটনাটা তা না। বাংলাদেশ সরকারের যিনি নিরাপত্তা প্রধান উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তিনি গত 19শে নভেম্বর দিল্লিতে এসেছিলেন। সেখানে সিএসসির একটা বৈঠক ছিল। সেই বৈঠকের আগের দিন, বৈঠকটা ছিল 20 তারিখ, উনি চলে আসেন 18 তারিখ। 19 তারিখ সকালবেলা 8টা থেকে 8:30টার ভেতরে 1 ঘন্টার ওনার বৈঠক হয় দোভালের সঙ্গে। এবং অজিত দোভাল কিন্তু এই খলিলুর রহমানের বৈঠকের সময় বেশ কয়েকটি কথা উল্লেখ করেছেন বলে প্রকাশিত তথ্য কোনো কিছুতে আসেনি, কিন্তু বাংলাদেশের থেকে বেশ কিছু সাংবাদিক বিষয়টা স্বীকার করেছেন। দিল্লি থেকে আমাদের যা সোর্স তা বলছে যে খলিলুর রহমানকে কিন্তু আমাদের নিরাপত্তা উপদেষ্টা যিনি প্রধান, তিনি অজিত দোভাল কিন্তু এগুলি বলেছেন। এই যে বাংলাদেশের তরফ থেকে এইগুলি বলা হচ্ছে, এবং গত 15, 16, 18 মাস 15 দিনের যে হিসেব অজিত দোভাল এই 1 ঘন্টার বৈঠকে দিয়েছেন, সেই 1 ঘন্টার বৈঠকে কিন্তু স্পষ্ট করেই বলা হয়েছে যে পাকিস্তানের আইএসআই এর যিনি প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক, তিনিও বাংলাদেশে এসেছেন 2 বার, এবং গত এই কয়েকটা মাসের ভেতরে পাকিস্তানের আইএসআই এর গ্রুপের সঙ্গে 77 বার বৈঠক হয়েছে। এই তথ্য কিন্তু বাংলাদেশের যারা এই যে পত্রিকাগুলি অ্যাটাক্ট হচ্ছে না, আপনি পত্রিকাগুলির সঙ্গে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ থাকলে ওরাও বলতে পারবেন বিষয়টা, অন্তত 77 বার বৈঠক হয়েছে। এবং ভারত থেকে খুব ভুল না বললে, আমি ক্রস চেক করেছি, সবটাই শুনেছি, ভারতের পক্ষ থেকে 277 পাতার একটা রিপোর্ট খলিলুর রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে। এই যে তুলে দেওয়ার রিপোর্টটা আইএসআই থেকে শুরু করে আইএসআই এর
প্রধানরা দীর্ঘদিন এবং আইএসআই এর চরেরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে অবস্থান করছে সেটাও কিন্তু উল্লেখ রয়েছে। এই যে পরপর ঘটনাগুলি ঘটছে, এই ঘটনাগুলি খলিলুর রহমান ঘটতে পারে এই আশঙ্কা তার ছিল না, এটা আমি বিশ্বাস করি না, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আর এই ঘটনাগুলি ঘটার পেছনেও বা এই যে অস্থির অবস্থাগুলি যে সৃষ্টি হয়েছে, এই অস্থির অবস্থার সৃষ্টির পেছনে অন্যতম কারণ হচ্ছে আমরা প্রতিবেশী রাষ্ট্র, এই প্রতিবেশী রাষ্ট্রকে ডিস্টার্ব করা একটা উদ্দেশ্য। সাংঘাতিক কিছু ওরা করতে পারবে না, সেই দক্ষতা এবং ক্ষমতাও ওদের নেই। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা আমরা বলতে পারি, যারা এই মুহূর্তে বাংলাদেশে অস্থিরতার সৃষ্টি করছেন তারা ৭১ সালের ইতিহাস বা ৭১ সালের স্বাধীনতা সংগ্রামকে কোনো অবস্থাতেই মেনে নিতে পারেননি, যারা সব সময় পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছেন এবং এখনো সেটা করে চলেছেন। যারা এই স্বাধীনতা সংগ্রামকে কোনো অবস্থাতেই মেনে নিতে পারেননি, এরা এখনো মানেন না। এখন সেটা করছেন। এই ৫ই আগস্টের পর থেকে তারাই করছেন। একটা লাইন দিয়ে শেষ করছি আপনার প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে ভারতকে অস্থিরতা করা, ওইখানে যে নির্বাচন ডাকা হয়েছে, ভারত কিন্তু ভারতের তরফ থেকে সরকারি বা বেসরকারিভাবে বোঝানোর চেষ্টা হচ্ছে যে আওয়ামী লীগকে ছাড়া ওখানের যদি নির্বাচন হয় সেই নির্বাচন মেনে নেওয়া পৃথিবীর যে কোনো রাষ্ট্রের পক্ষে অসম্ভব। ওকে, আমি নির্বাচনের বিষয়টাতে পরে আসছি এবং নির্বাচনের জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতি এই মুহূর্তে ব্যাপকভাবে হিংসা ছড়াচ্ছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। কিন্তু সামগ্রিকভাবে এই মুহূর্তে বাংলাদেশে যে পরিস্থিতি এবং যেভাবে আমরা ৫ই আগস্টের পর দেখেছিলাম ভারত বিদ্বেষ, এবং আবার কিন্তু সেই জায়গাগুলো কিছুটা স্থিমিত হলো, আবার কিন্তু ভারত বিদ্বেষ। আমি তন্ময়বাবুর কাছে যাব এখন। তন্ময়বাবু, আপনার কি মনে হয় এই যে মানে অস্থিরতা সৃষ্টি ষড়যন্ত্র চলছে, একটা মানে ভারতের অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টি ষড়যন্ত্র চলছে বাংলাদেশের মাটি থেকে? দেখুন, আমরা মুক্তিযুদ্ধের পর থেকেই যেটা আমরা খেয়াল করে আসছি, আমি যদি একটু পেছন দিকে যাই তাহলে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব এই যে হত্যার পেছনে যে ষড়যন্ত্রটা তৈরি করা হয়েছিল, সে পেছনে একটা আলাদা ইতিহাস রয়েছে। আজকে বঙ্গবন্ধু তথা তখন আমাদের পূর্ব পাকিস্তান যদি ভুল না করি, সেক্ষেত্রে ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী ছিল, যে ভারতবর্ষ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। এবং আজকে যারা বাংলা দেশ থেকে ভারতবর্ষের বিদ্বেষ করছেন তাদের মনে রাখা উচিত, ভারতবর্ষে সেদিন পাশে না দাঁড়াবে বাংলাদেশ খন্ড খন্ড বিভক্ত হয়ে যেত। শুধু তাই নয়, আজকে মৌলবাদীদের চক্রান্তে বাংলাদেশ আরো আগুন হয়ে যেত। সেক্ষেত্রে থেকে দাঁড়িয়ে আজকে খুব অবাক লাগে, মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষ যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, তার জামানায়, অন্তর্বর্তী সরকারের জামানায় যে অশান্তি প্রচুর বাংলাদেশের মাটিতে আমরা দেখছি, এবং বাচ্চা বাচ্চা ছেলেরা যে জিহাদি ভাষায় কথা বলছে। আমি এই কথাটা কোট আনকোট কেন ব্যবহার করলাম, দেখুন ফিয়াদে বলে একটা কথা আছে, ফিয়াদে, যেমন দেখবেন আপনি যখন টুইন টাওয়ার ভাঙা হয়েছিল তখন ফিয়াদে গোষ্ঠী ছিল, মানে এরা নিজে থেকেই আত্মহনন করতে পারে, মানে এরকম কিছু। মানে আমরা ছোটবেলায় সত্যজিৎ রায়ের একটি ছবি দেখেছিলাম, তাতে মগজ ধোলাই কথাটা ছিল। আমার তো মনে হয় কোট আনকোট মোহাম্মদ ইউনূসের সরকার এবং যারা বাংলাদেশের তৎকালীন বুদ্ধিজীবী এবং সমকালীন বুদ্ধিজীবী, তারা কিন্তু এই বিষয়টাকে সমর্থন করছেন। প্রেক্ষাপট তাদের একটাই, ভারত বিদ্বেষ। আমার মনে হয় না ভারতের কূটনৈতিক অবস্থানে ভারত সরাসরি বাংলাদেশকে এই মুহূর্তে কোন রকম ভাবেই আক্রমণাত্মক দিকে যাবে। তার আমার একটি ছোট্ট বিশ্লেষণ আছে। দেখুন, ভুল হতে পারি, তবু আমার থেকে অনেক সিনিয়র, মনিময় এবং অনেক সিনিয়র, ওরা আরো ভালোভাবে বলতে পারে। দেখুন, কূটনৈতিক স্তরে আজকের দিনে ভারতবর্ষের যা অবস্থান, আমেরিকা কিন্তু বাংলাদেশের সাথে আছে কি নেই ধরিমার প্রাচীর পানি অবস্থা। সেখান থেকে দাঁড়িয়ে শুধুমাত্র রাশিয়াকে ভর করে চীনের অবস্থানকে অগ্রাহ্য করে সরাসরি বাংলাদেশের সাথে এই মুহূর্তে একটু কূটনৈতিক স্তরে ভারতবর্ষের সমস্যা আছে বলছি। পাশাপাশি শেখ হাসিনাকে যেভাবে আজকে আমরা দেখলাম, ভারতবর্ষ যেভাবে সুরক্ষা প্রদান করেছে এবং স্বাধীনতা দিয়েছেন, সবার সাথে মিলেমিশে উনি কথা বলতে পারেন, থাকতে পারেন, সেই অবস্থানটা অনেকেই কিন্তু ভারতবর্ষের প্রতি মেনে নিচ্ছেন না। এবং যেসব প্রশ্ন আমি দেখছি, এই যে দীপু দাস বলে সেই ছেলেটিকে হত্যা করা হলো, দেখুন আমি হিন্দু মুসলিম ধর্ম বিভাজনের পথে যাবো না, আমার বক্তব্য মনুষ্যত্ব বিসর্জন গেছে বাংলাদেশে। তার কারণ একটাই, এই একটা মানুষকে নির্মম নৃশংস ভাবে হত্যা করা, এই যে হত্যা লীলাকে প্রহসন করছে বাংলাদেশ আজকের সরকার, সেটাকে যথেষ্টভাবে জানাচ্ছি। শুধু হিন্দু ছেলে নয়, আমি একটা মনুষ্যত্ববোধের জায়গাতে বলি, কিন্তু আজকে যে হত্যাকাণ্ড সংগঠিত, এটাই কি বলতো, অর্গানাইজড ক্রাইম, দিস ইজ অর্গানাইজড ক্রাইম।
এটাকে যেভাবে সংগঠিত করা হলো, আজকে মনে হয় না ভারতবর্ষে কোনো গণতান্ত্রিক গণপ্রজাতান্ত্রিক দেশ। আমার মনে হয়েছে বাংলাদেশ একটা উগ্র মৌলবাদিত্ব। সেখানে দেখুন, মৌলবাদিত্ব বলে শুধু মুসলিম হয় না, হিন্দু মৌলবাদিত্ব অনেক সাংঘাতিক। আজকে কোন মৌলবাদিত্ব বা কোন ফ্যাসিস্ট সরকার বা কারা কাহিনীর সাথে এটা সংগঠিত করছে সেটা একটু ভাবার দরকার আছে বলছি। আজকে বাংলাদেশ ওকে তরুণবাবু, আমি আসবি, তরুণবাবু আমি আপনার কাছে আসবো। যেটা আপনি বলছেন, অবশ্যই আমরা এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে চিন্তিত সেটা হচ্ছে যে বাংলাদেশে যে মুহূর্তে নির্বাচনকে ঘিরে তার আগে বা পরে যে পরিস্থিতি চলছে এখন, সেটা নিয়ে ভারত উদ্বিগ্ন। আমি আসবো আপনার কাছে, আমি একটু ত্রিদীপ বাবুর কাছে যাব। ত্রিদীপ বাবু, বাংলাদেশের মাটি থেকে বিচ্ছিন্নতাবাদী ভাষা বা হুমকি ভারতের জাতীয় নিরাপত্তার দৃষ্টিতে কতটা গুরুতর? মানে আর কি মনে হচ্ছে, বাংলাদেশে নির্বাচন হবে, এগুলো কি রাজনৈতিক কৌশল যেগুলো এই মুহূর্তে করা হচ্ছে, নাকি সেটা ভারত বিদ্বেষটা একটা? বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আচ্ছা, প্রথমেই যে কথাটা বুঝে নেওয়া ভালো, বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। সেখানে গণতন্ত্র ফিরে আসবার কোন রকম সম্ভাবনা এই মুহূর্তে নেই। বরং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্যই বাংলাদেশের একাংশের মানুষ বলছেন হাদিকে খুন করা দরকার ছিল। আপনাদের মনে থাকবে অগাস্ট 24-এ 2024 5ই অগাস্ট যে আন্দোলন, গণ আন্দোলন ওখানে তৈরি হয়েছিল, বা ছাত্র জনগণ আন্দোলন যেটা এরা বলছে যে বিপ্লব হয়েছিল, সেই সময় আবু সাইদ বলে একজনকে মারা হয়েছিল। সেই আবু সাইদের মৃতদেহটা দরকার ছিল ওই অগাস্ট আন্দোলনের নামে, ছাত্র আন্দোলনের নামে আন্দোলনটা করবার জন্য। আর এখন এই হাদির খুন দরকার ছিল বাংলাদেশের নির্বাচনকে, গণতান্ত্রিক নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। কারণ যাদের পুতুল হয়ে মোহাম্মদ ইউনূস কাজ করছেন তারা কখনোই বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিকাঠামো থাকুক, একটা রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক বিতর্কের পরিবেশ থাকুক, সেইটা তারা চাইছেন না। কারণ অগাস্ট আন্দোলনের নামে আমরা দেখেছি বঙ্গবন্ধুর বাড়ি লুট, তারপরে এই হাদির খুনের পর আমরা দেখেছি ছায়ানট ভাঙা হয়েছে, খুন করা হয়েছে সাংবাদিকদের। দুটো সংবাদ মাধ্যম পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের দুটো সেরা পত্রিকা, একটি ইংরেজি এবং একটি বাংলা, প্রথম আলো এবং দা রাইজিং স্টার, এই বোধহয় নামটা আমি গন্ডগোল করছি, এই দুটো কাগজের দফতরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে ইতিহাসে প্রথমবার। প্রথম আলো কোনো খবরের কাগজ পরের দিন বার করতে পারলো না। এর থেকে লজ্জাজনক পরিস্থিতি, এর থেকে অগণতান্ত্রিক পরিস্থিতি বাংলাদেশের আগে কবে দেখেছে? আসলে বাংলাদেশে বর্তমান সরকার বাংলাদেশে কোনো নির্বাচন চায় না। যাদের হাতের পুতুল হয়ে সে জামাত, হেফাজত কিংবা আনসারুল্লাহ বাংলা টিম, যারা ব্লগার হত্যার সঙ্গে যুক্ত ছিল, হেফাজত, জামান, এনসিপি, আমাদের মোহাম্মদ ইউনূসের নিজের হাতে তৈরি করা এনসিপি, এদের সকলের লক্ষ্য এক। সকলেই হচ্ছে ডিফারেন্ট ছাপ মারা বোতল, সেই বোতলে একই মদ আছে। এদের একটাই লক্ষ্য, বাংলাদেশকে মধ্যযুগে নিয়ে যাওয়া। যে ৭১-এর যে স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধে যে পাকিস্তান সেনাবাহিনী মাথা নিচু করে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল, আজকে সেই পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের নৌবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে। এটাও আজকের বাংলাদেশকে দেখতে হচ্ছে। পাকিস্তান থেকে যে জাহাজগুলি আসছে, সেই জাহাজগুলি খুলে দেখবার অধিকার চট্টগ্রামে যে বন্দর আছে সেই বন্দর কর্তৃপক্ষের নেই। ওখানে লিখে দেওয়া আছে এগুলো কেউ খুলে দেখতে পারবেন না। কিন্তু যে একটি মাত্র জাহাজে সেটা খুলে দেখা গেছে, সেখানে শুধু অস্ত্র আসছে তা নয়, তার সঙ্গে আসছে পপি বীজ, যা দিয়ে তৈরি হবে নেশার দ্রব্য। যেই নেশার দ্রব্যে বাংলাদেশের যুব সমাজকে, বাংলাভাষী জনগণকে অন্ধ করে রাখবার চেষ্টা চলছে। এবং এই অন্ধত্বের করে রাখার কারণ হচ্ছে অশিক্ষার যে সিঁড়ি বেয়ে ধর্মীয় উন্মাদনা তৈরি করা যায়,
সেই উন্মাদনাকে আরো বাড়িয়ে তোলা, এবং এই বাড়িয়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশকে তুর্কি কিংবা আফগানিস্তান কিংবা পাকিস্তানের বশংবদ একটা জেলায় পরিণত করা, রাজ্যে পরিণত করা। না, তার আসলে তার আসল বাংলাদেশকে লক্ষ্য নিয়ে কি ছেলে খেলা তার হচ্ছে। আসল লক্ষ্য কি ভারতের অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি করা, নাকি মানে ভারতকে ডিস্টার্ব করাটাই আসল লক্ষ্য, নাকি আরো অন্য লক্ষ্য আছে? এর পিছনে তো ভারত যেহেতু প্রতিবেশী সবচেয়ে বড় রাষ্ট্র, সেই কারণে ভারতকে বিব্রত করা তো একটা বিষয় আছেই, কিন্তু তার থেকেও বেশি বিব্রত করার জায়গা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নামে যে স্বাধীনতা যুদ্ধের ফলশ্রুতি হিসেবে যে ঐতিহ্য, যে বাঙালি ঐতিহ্য বাংলাদেশের ছিল, যার বিরুদ্ধে লড়াই ছিল বাংলাদেশের, ভাষার জন্য লড়াই, সংস্কৃতির জন্য লড়াই, রবীন্দ্রনাথ নজরুলের জন্য লড়াই, হুমায়ুন আহমেদদের জন্য লড়াই, সেই লড়াইটাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা হচ্ছে। এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। অন্তত বাংলা ভাষী মানুষ হিসেবে আমরা সবাই এপারে, তার জন্য বাংলাদেশের মানুষদের ওপর সহানুভূতি জানানো উচিত। ওকে, আমি আসবো আপনার কাছে তীর্থ বাবু, আবার আমি যাব বিমল বাবুর কাছে এবার একটু। বিমল বাবু, আপনার কি মনে হয় একই বিষয়ে, আপনার কি বক্তব্য? ভারতের ভৌগোলিক অখণ্ডতা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা কি সত্যি সরাসরি প্রশ্নের মুখে? বাংলাদেশ থেকে কি সত্যি ষড়যন্ত্র চলছে, কোনো গভীর ষড়যন্ত্র চলছে বলে মনে হয় বা দেখছেন? সমগ্র ত্রিপুরাবাসীকে দেখুন, আজকে বাংলাদেশে যেটুকু যা আমরা দেখছি, এই যে বাংলাদেশের আজকের যে পটভূমি আমরা যা দেখছি, এগুলো বিগত আজ থেকে প্রায় 10-15 বছর আগে আমরা দেখে এসেছি। সেটা সিরিয়া হোক, লিবিয়া হোক, অথবা আফগানিস্তান হোক, তার পরবর্তীকালে ইরাক, তো ইত্যাদি একাধিক জায়গাতে আমরা দেখে আসছি। আজকে আমরা দেখুন যেটা বল যে বাংলাদেশ ইজ স্ট্রাগলিং উইদিন ইটসেলফ। দ্যাট মিনস যে বাংলাদেশ বর্তমানে যেই পরিস্থিতিতে বা যেই জগতের মধ্যে রয়েছে, বাংলাদেশ তার গণতন্ত্রের সাথে লড়াই করছে। দেখুন, আজকে অগাস্টের যে আন্দোলন বা অগাস্টের যে ভূমিকা আমরা যেটা বাংলাদেশের মধ্যে দেখলাম, যে নৈরাজ্য, তো সেইখানে সম্পূর্ণ মাত্রায় একটা গণতন্ত্র হত্যার দিকে বাংলাদেশ এগোচ্ছে। বাংলাদেশ একটা দিগ্ভ্রষ্ট ম্যাটারের দিকে যাচ্ছে, যে এরা গণতন্ত্রকে অবলম্বন করবে না এরা ইসলামিক যে নৈরাজ্য বিভিন্ন জায়গাতে আমরা দেখে আসছি তাদেরকে আপ্যায়ন করবে। বাংলাদেশ সেই জায়গাটাতে রয়েছে। আজকে দেখুন, আজকে আমরা যারা ভারতবাসী হিসেবে কথা বলছি, যেহেতু ভারতবর্ষ পৃথিবীর মধ্যে বৃহত্তম গণতান্ত্রিক দেশ, বাংলাদেশও কিন্তু গণতান্ত্রিক দেশ, কিন্তু পৃথিবীর মধ্যে আমরা বিভিন্ন জায়গাতে দেখবো যে সেখানে একনায়কতন্ত্র, রাজতন্ত্র ইত্যাদি রয়েছে। সেই সমস্ত দেশ নিয়ে আমরা কথা বলছি না কেন? যে তাদের একটা ডেফিনিশন, ডাইমেনশন ইত্যাদি রয়েছে। আজকে আমাদের দেখা লাগছে এই জায়গাটাতে। দেখুন, আজকে বাঙালি বা হিন্দু বা মুসলিম ইত্যাদি এই সমস্ত বিষয়ের দিকে আমরা যাব না। আমরা দেখবো যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভারতবর্ষের অপরিসীম এক গুরুত্ব রয়েছে, এবং ভারতবর্ষের হাত ধরেই কিন্তু বাংলাদেশ এক গণতান্ত্রিক দেশ রয়েছে। নইলে পাকিস্তানের যে ইসলামিক যে সংবিধান, রীতিনীতি ইত্যাদি ছিল, তার মধ্যে অলরেডি চলে গেছিল। সেখান থেকে পুনরুদ্ধার হয়েছে, বাংলাদেশের মানুষকে নতুন পুনরায় ভাবে স্বাধীন করা হয়েছে। তাদের মধ্যে হোয়াট ইজ দ্য টেস্ট অফ ডেমোক্রেসি, সেই স্বাদ কিন্তু বাংলাদেশের জনগণ এতদিন ধরে উপভোগ করছিলেন। কিন্তু 2024 সালের অগস্ট মাস থেকে যেটা আমরা দেখলাম, যে বাংলাদেশে সম্পূর্ণ মাত্রায় গণতন্ত্র হত্যা চলছে। এবং শুধু তাই নয়, দেখুন, আজকে আমরা ভারতবর্ষের মধ্যে বসবাস করছি, নিরপেক্ষ জায়গা থেকে যদি আমরা দেখি যে বাংলাদেশের হিউম্যান রাইট ঠিক আছে কিনা, দেখুন বাংলাদেশের মধ্যে আজকে হিউম্যান রাইট মানে একদম তলানিতে চলে গেছে। বাংলাদেশে হিউম্যান রাইটের নামও নিশান নেই। এই জায়গাটাতে আমরা বলবো যে সারা বিশ্ব কি দেখছে না? 101বার দেখছে, আমরা তো দেখছি। কিন্তু তারপরে ইউনাইটেড নেশন রয়েছে, আমেরিকা রয়েছে, ব্রিটেন রয়েছে, পুরো ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে, এবং তার পাশাপাশি চায়নার মতো দেশ রয়েছে আমাদের এশিয়াতে। তো আজকে আমরা দেখতে চাইবো যে তারা কেন এখন নিশ্চুপ।
বাংলাদেশে যেইভাবে বর্তমানে গণতন্ত্র এবং মানবাধিকার হত্যা চলছে, যেইভাবে নরমেধ যজ্ঞ চলছে, তো যেখানে সারা পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশগুলো সেখানে এখনো তারা নিশ্চুপ কেন, তারা কেন এখনো হস্তক্ষেপ করছে না, এই জায়গাটাতে একটা গভীর সন্দেহ চলে আসে। একদম যেখানটাতে বাংলাদেশে যেখানে আমরা আপাত দৃষ্টিতে যেটুকু যা দেখতে পাচ্ছি, এর পেছনে behind the curtain somebody is playing very important role and they are playing to unmental the turmoil situation in Bangladesh. তো আমরা বলবো যে বাংলাদেশে এই জায়গাটা, বাংলাদেশে যেটুকু যা কিছু অ্যাক্টিং করছে, আমি বলবো যে দেখুন, যে পাশা খেলার একটা জাস্ট গোড়া হচ্ছে মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস কেউ না এখানে। আজকে মোহাম্মদ ইউনূস নোবেল প্রাপ্তির মধ্যে দিয়ে সারা বিশ্বব্যাপী যে একটা নাম, ইতিহাসের পাতায় তার নাম লেখা রয়েছে, কিন্তু দিনের শেষে আমরা যদি তার ক্রেডিবিলিটি, তার এক্সিলেন্স, তার ব্রেন, তার ভিশন, তার আইডিয়ালিজম, তার ফিলোসফি ফর দ্য কান্ট্রি, যদি এইগুলো আমরা দিনের শেষে পর্যালোচনা করি, দেখবো আমরা বিগ জিরো। ওকে, আমরা ভাবতেই পারি এখন যেটা মূল বিষয়, যেটা ভারতবাসী হিসেবে আমাদের যেখানে উদ্বিগ্ন হওয়ার ব্যাপার, বিমলবাবু আমরা যেটা আসছি আপনার কাছে আসবো আবার আমরা এখন ভারতবাসী হিসেবে যেগুলো বাংলাদেশে যেটা হচ্ছে, আপনি যেটা বলছিলেন বা আপনারা সবাই যে বিষয়গুলো বলছিলেন, সেগুলো বাংলাদেশের অনেকেই বলবেন হয়তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ থেকেও যেসব বাংলাদেশি নাগরিকরা দেখছেন, ওনারা হয়তো বলবেন বা ভাববেন যেটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় কি হচ্ছে, কিন্তু বাংলাদেশে যেভাবে হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে বা বাংলাদেশে যে অস্থির পরিবেশ সৃষ্টি হচ্ছে, কিংবা একজন পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে বাংলাদেশে যে নিধনযজ্ঞগুলো চলছে, যেভাবে চলছে, মাইনরিটি হোক কিংবা সংখ্যাগুরু যাই হোক, এইগুলো নিয়ে কিন্তু ভারত অবশ্যই চিন্তিত বা ভারত কিন্তু উদ্বিগ্ন। কারণ পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে আমার পাশের বাড়িতে যদি শান্তি না থাকে, তাহলে অবশ্যই আমার উদ্বিগ্ন হওয়ার বিষয়। এখানে একটা ছোট্ট প্রশ্ন জাগে, এই যা হচ্ছে এগুলো আপনারাও দেখছেন, আমরাও দেখছি, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যা হয়ে যাচ্ছে, সেটা গণতান্ত্রিক দেশ বাংলাদেশকে এই মুহূর্তে আর বলা যাচ্ছে না। এখন এই ঘটনাগুলো কি ভারত বাংলাদেশ সম্পর্কে একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে বলে মনে হয়? কারণ বাংলাদেশে এর আগেও কিন্তু আমরা রাষ্ট্রপতি শাসন দেখেছি, অন্তর্বর্তী সরকার দেখেছি। এবারের এই অন্তর্বর্তী সরকারের আমলে যা হচ্ছে বাংলাদেশে, তাতে কি এই দুই দেশের সম্পর্কের একটা টার্নিং পয়েন্ট হবে বলে মনে করেন? মনিময়, আপনার কাছে যাবো, আমি 2 মিনিট করে সময় দেবো, কারণ আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে হবে। টার্নিং পয়েন্ট আলোচনার বিষয় যদি হয়, হ্যাঁ, টার্নিং পয়েন্ট হতে পারে। ভারত যদি মনে করে যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, তাহলে ওই হাইকমিশন অ্যাটাক বা হাইকমিশনের ঘেরাও ইত্যাদি বিষয় নিয়ে আমি সেদিকে যাচ্ছি না। বাংলাদেশে ভারতের সহায়তা নিয়ে এবং বাংলাদেশ এবং ভারতের সীমান্ত যতটা জায়গা নিয়ে আছে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভেতরে যতবারই সমস্যা হয়েছে, আমাদের ওপরে আঘাত এসেছে, যে করেই হোক, শরণার্থী হিসেবেই হোক, পলায়নের জন্যই হোক, যে করেই হোক, আমাদের এখানে সমস্যা এসেছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশে যে আভ্যন্তরীণ বিষয়গুলি ঘটছে, সেই বিষয়গুলি যদি ছোটখাটো একটা ঢিল, ছোটখাটো গালাগালির মধ্যেই ব্যাপারটা সীমাবদ্ধ থাকতো, তা তো হচ্ছে না। মানবিক অমানবিক সমস্ত বিষয়গুলি এখানে জড়িয়ে গিয়েছে। যে মনুষ্যত্ববোধটাকে বধ করা হচ্ছে, সেখানে আমরা ভারতীয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে কোনো অবস্থাতেই থাকতে পারি না। এই কারণে থাকতে পারি না, কারণ যে সমস্ত তথ্যগুলি বেরিয়ে আসছে, এই বাংলাদেশের ছাত্র সংসদের একটি সংগঠন আজকে দুপুরবেলা তারা একটা সুশীল সংবাদ পত্রিকা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। ওখানে যে ভাষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি, ওর নাম বোধহয় সম্ভবত মোস্তাকুর রহমান জাহিদ, ইনি যে ভাষায় গালাগালি করছেন ভারতকে, তাহলে আমরা এগুলি চুপচাপ শুনে যাব ভারতবাসী হিসেবে? আমরা ধর্মনিরপেক্ষ, কোনো সন্দেহ নাই। বাংলাদেশের অগ্রগতির ক্ষেত্রে ভারতের ভূমিকা সবসময় ছিল, থাকবে হয়তো। পরবর্তী সময় কি বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক দেশ থাকবে কিনা, ত্রিদীপদা বলেই দিলেন যে ইলেকশন হবে না, আমার কাছে সেই তথ্য নেই। কিন্তু নির্বাচন হতে গেলেও গণতান্ত্রিকতার প্রকাশ করতে হবে। হ্যাঁ, তা ঠিক যে এর আগের যে নির্বাচনগুলি হয়েছে, সেখানে কি গণতান্ত্রিকতার প্রকাশ ছিল? না,
সেটা নিয়েও প্রশ্ন আছে, আমরা সেটা নিয়েও প্রশ্ন তুলেছি, এখানে কোনো সংশয়ের কিছু নেই। কিন্তু যে ভাষায় গালিগালাজ করা হচ্ছে ভারতকে, ভারত অনেক সংযমী ভূমিকা নিচ্ছে। ভারত সমস্ত জেনিভা চুক্তি থেকে আরম্ভ করে সমস্ত কিছুই ভারত একা মেনে যাবে, আর সমস্ত শালীনতা শুধু ভারত দেখিয়ে যাবে, বাকি সবার অশালীন হয়ে যাবে। এর জন্য ভারতবাসীকে কয়েকদিন পরে হয়তো অন্যরা বলবে, আরে আপনাদের তো মেরুদণ্ডই না, একটা জবাব দিতে পারেন না। কিন্তু সাবধানে এখানে একটা সীমা আছে, সহনশীলতার একটা সীমা আছে অবশ্যই। খুব সুন্দর বলেছেন মনোমদা এই বিষয়ে। আমি তন্ময় বাবুর কাছে যাবো। তন্ময় বাবু, এই যে বিষয়টাতে আপনার কি মনে হয়, ভারত বাংলাদেশ সম্পর্ক এই দীর্ঘদিনের যে একটা ঐতিহ্যশালী সম্পর্ক বা কৌশলগত এই ঐতিহাসিক সম্পর্কে কি নতুন চাপে পড়লো কি? দেখুন, আমি মনিবয় বাবুর সাথে সহমত। এই যে ভারতবর্ষ যে সহনশীলতা দেখাচ্ছে, তার কারণ কৃষ্টি, কালচার, সংস্কৃতি, এই বলুন না আপনি। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ তো, আর ধর্মনিরপেক্ষ দেশ আমরা বলছি, কিন্তু বিষয়টা ততক্ষণ পর্যন্তই মার্জনা করা যায় যতক্ষণ পর্যন্ত সেটা মার্জনা যোগ্য। আমরা দেখেছি ভাষা আন্দোলন বাংলাদেশে সংগঠিত হতে, তাদের ভাষা আন্দোলন সংগঠিত হতে দেখেছি তারা বাংলা ভাষাতে সরাসরি ভারতকে যেভাবে আক্রমণ করছে, আমি শুধু একজন সাংবাদিক হিসেবে না, ভারতবাসী হিসেবে আমি তাকে ধিক্কার জানাচ্ছি। তো আমার মনে হচ্ছে শুধু অভ্যন্তরীণ বিষয়টাকে বলে এড়িয়ে গেলে চলবে না। অভ্যন্তরীণ, আপনি যেটা বললেন সঞ্চালক, যে পাশের বাড়িতে ঝামেলা হচ্ছে, আমি আজকে যদি চুপ করে বসে থাকি তাহলে আমার শান্তি বিঘ্নিত হবে। ঘটনাই তাই। আজকে মানুষকে যেভাবে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে, এবং যে ফ্যাসিস্ট শক্তি এখানে, মানে কি বলবো, তার আগ্রাসন ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। এবং বিমল বাবু যেটা বললেন যে ইসলামিক যে রীতিনীতি, আমরা দেখুন সর্বধর্মের প্রতি শ্রদ্ধাশীল, আমরা বলবো না, কিন্তু আজকে যে উগ্রবাদী মনুষ্যত্ব যে ব্যাপারটা ইউনিস সরকার, মানে যে সরকার দেখিয়েছেন, তাতে মনে হয় না গণতন্ত্র বাংলাদেশে আছে। গণতন্ত্র একটি চকলেটের মোড়ক মাত্র। আর শান্তির উদ্দেশ্যে মোহাম্মদ ইউনুসকে যে নোবেল প্রদান করা হয়েছিল, আমার মনে হয় এখনই সেটা শান্তির তো কোনো বাতাবরণই নেই। উল্টে ভারতকে যেভাবে গালিগালাজ করছে, যেভাবে ভাষা প্রয়োগ করে আক্রমণ করা হচ্ছে, আমার তো মনে হয় ভারতবর্ষের চুপ করে থাকা মানে আমাদের সম্ভ্রম, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতির প্রতি আঘাত। একদম। এবং আমি জানি ভারতের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী, এবং এখানে শুধু ভারতবর্ষের রাজনৈতিককরণ নয়, দল ধর্ম নির্বিশেষে বাংলাদেশের প্রতি, এই যে বাংলাদেশের যে ভারতের প্রতি যে মনোভাব, যে আগ্রাসন ভূমিকা, তার প্রতিবাদ হওয়া দরকার। আমার তো মনে হয় ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে এটা একটা ধিক্কার এবং প্রতিবাদ জানাই। এর থেকে আর বেশি কিছু বলার নেই। ওকে, আমি ত্রিদীপ বাবুর কাছে যাবো। ত্রিদীপ বাবু, আপনার কি মনে হয়, বা দীর্ঘদিনের সম্পর্ক ভারত বাংলাদেশ, যেটা বলা হচ্ছে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল ভারতের হাত ধরে, ভারত না থাকলে হয়তো এখনো পূর্ব পাকিস্তানই থাকতো, কি মনে হয় এই দ্বিতীয় সম্পর্কের মধ্যে এখন একটা টার্নিং পয়েন্ট চাপে পড়ে গেল, সম্পর্কটা চাপে পড়ে গেল? আসলে এই যে কথাটা আমরা বারবার করে বলি না, হ্যাঁ, যে বাংলাদেশের জন্ম হচ্ছে ভারতবর্ষের সাহায্য না পেলে বাংলাদেশ জন্ম গ্রহণ করতো না একটা রাষ্ট্র হিসেবে, এই কথাটাতেই প্রধানত রাগ এই জামাত, হেফাজত, এনসিপি এবং এই আনসারুল্লাহ বাংলার যে নেতারা আছেন তাদের। আসলে সমস্যাটা হচ্ছে স্বাধীনতার যে আন্দোলন, সে আন্দোলনটা বাংলাদেশের মানুষের মধ্য থেকে শুরু হয়েছিল। সেই আন্দোলনটাকে ভাঙবার জন্য যখন পাকিস্তান সরকার আমেরিকা সহ বিভিন্ন দেশের সাহায্য নিয়ে ওখানে রণতরী পাঠিয়েছিল, সেই সময় ভারত রুখে দাঁড়ায়। ভারত বলে যে এখানে এই ধরনের যুদ্ধের পরিস্থিতি তৈরি করা যাবে না, এবং সোভিয়েত রাশিয়ার রণতরী এসে ওখানে আটকে দেওয়া হয়। আলটিমেটলি ভারতের সেনাবাহিনী সেখানে পৌঁছয়। এটা তো সত্যি কথা। একদম। আমার সঙ্গে বাংলাদেশের সীমান্ত যে পরিমাণ আছে, সেখানে যে কোনো মুহূর্তে ভারতীয় সেনা ঢুকে বাংলাদেশ দখল করে নিতে 4 মিনিট সময় লাগবে। কিন্তু সেইটা পদ্ধতি নয়। একটা স্বাধীন রাষ্ট্রকে যতটুকুনি সম্মান দেওয়ার দরকার, ঠিক ততটুকুনি সম্মান ভারত সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে ক্রমাগত ভারত বিরোধী যে
জেহাদ, আমি জেহাদ শব্দটাই ব্যবহার করছি, ভারত বিরোধী জেহাদ এবং ষড়যন্ত্র বারবার বাংলাদেশের মুখ থেকে উঠে আসছে, এবং যে প্ররোচনামূলক বক্তব্য উঠে আসছে সেটা কিন্তু স্বাধীন রাষ্ট্র ভারতবর্ষের পক্ষে বেশি দিন মেনে নেওয়াটা হয়তো একটু কষ্টকর হবে। এক। দুই, চট্টগ্রাম যে বন্দর, সেই বন্দরের কাছে একটা দ্বীপ আছে, সেই দ্বীপটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট, মানে স্ট্র্যাটেজিক জোন, ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক জোন গুলোর মধ্যে একটা। ওইখানে যে বন্দর তৈরি করবার পরিকল্পনা নেওয়া হয়েছিল, সে বন্দর তৈরি করতে দেওয়া হয়নি বলে নাকি হাসিনা সরকারকে সরে যেতে হয়েছে। এই যে কথা হাসিনা পরে বলেছেন, কিন্তু সমস্যাটা সেটা নয়। সমস্যাটা হচ্ছে ওখান থেকে যে আরাকান আর্মি আসবে, ওইখানে বন্দর তৈরি হবে, বাংলাদেশের মধ্যে আরো একটা স্টেট তৈরি হবে। এই সমস্ত পরিকল্পনাগুলো কেন হচ্ছে? এই ভারতের যে ভৌগোলিক অবস্থান, সোশিও পলিটিক্যাল যে বাবা জিও পলিটিক্যাল যে রাজনীতি, সেই রাজনীতির অঙ্গ হিসেবে হচ্ছে। অঙ্গ হিসেবেই বাংলাদেশকে এই মোহাম্মদ ইউনূসের মতো একজন জাতীয় অপরাধীর হাতে, আপনারা বলছেন নোবেল পেয়েছে, অমুক পেয়েছে, তমুক পেয়েছে, তা তো পেয়েছে, কিন্তু জাতীয় অপরাধী হিসেবে স্বীকৃত ছিলেন মোহাম্মদ ইউনূস। তিনি দেশে ঢুকতে পারতেন না। যে সমবায় ব্যাংকের নাম করে বাংলাদেশের কোটি কোটি মানুষের কোটি কোটি টাকা লুটেছেন, যে নোবেল প্রাইজটা শুধু ইউনূস পাননি, বাংলাদেশের সমবায় ব্যাংকও পেয়েছিল। ইউনূসের সঙ্গে সেদিনকে নোবেলের মঞ্চে উপস্থিত ছিলেন যে ভদ্রমহিলা, সে ভদ্রমহিলা এখন কোথায় থাকেন? তার হতদরিদ্র অবস্থা, তাকে ওই বাংলাদেশ ব্যাংক থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। প্রশ্নটা হচ্ছে, যে লোকটি শুরু থেকেই এই দুর্নীতির আশ্রয় নিয়ে বড় হয়েছে এবং ফ্রান্সে এবং আমেরিকাতে সে রাজনৈতিক লবি করেছে, একদম আমার তার কাছ থেকে নতুন কিছু আশা করাটা ভুল। সেই ভুল আশাটাই বাংলাদেশের ছাত্র সমাজ করিয়েছিল বাংলাদেশের তৎকালীন অগাস্ট আন্দোলনের নাম করে। ওকে, এখন যা পরিস্থিতি আমরা দেখছি 5ই আগস্টের পর যা পরিস্থিতি, আসার আগে তার বিরুদ্ধে সমস্ত যে এফআইআর, সেগুলোকে তুলে নিতে বাধ্য করা হয়েছিল। ওকে, মোহাম্মদ ইউনূস সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি, এর আগেও করেছি, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে যেভাবে ব্যাপক হিংসা ছড়াচ্ছে, তাতে সেটা ভারত বিরোধী যে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রাখা হচ্ছে, সেগুলো বাংলাদেশের রাজনীতির কৌশল হোক বা না হোক, কিন্তু ভারতের জন্য সেটা উদ্বেগজনক। এখন প্রশ্ন, একটা শেষ প্রশ্ন আপনাদের কাছে, আরো একটা কথা বলে রাখছি, বাংলাদেশের নির্বাচন এখন হবে না। ওকে, নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্যই আমি বলেছেন, এবং একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে, একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আমি শেষ করছি। ঠিক যে সময় হাদিকে মারা যাওয়ার খবর আসার পর যেভাবে ডেইলি স্টার এবং এই প্রথম আলোর অফিসে হামলা হচ্ছিল, সেই সময় আর্মি অফিসাররা যারা হামলা করছে তাদের কাছে হাত জোর করে বলছে, তোমরা বাবা যা খুশি করো, আগে সাংবাদিক এবং ওখানকার কর্মীদের বের করে আনতে দাও। সেই আর্মিদের কথাও, বাংলাদেশ আর্মির কথাও সে উচ্ছৃঙ্খল জনগণ শোনেনি বাংলাদেশে। ওকে, আমি আসলে বাংলাদেশে চলছে এখন মবের রাজত্ব। ঠিক, আমরা মবের মুলুক বলি, তো এখন মবের মুলুক চলছে। ওকে, আমি বিমলবাবুর কাছে যাবো। বিমলবাবু, খুব ছোট্ট করে, মানে বাংলাদেশের সঙ্গে ভারতের এই সম্পর্কটা, যে সম্পর্ক, সেটা যেখান থেকে ভিত্তি হোক, আমরা সবাই জানি, সেই ইতিহাস সবাই জানি, এই সম্পর্ক কি কোনো জায়গায় টানাপোড়েনের মধ্যে পড়ে গেল, মানে একটা টার্নিং পয়েন্ট চলে আসবে কি বলে মনে করেন? সমস্ত কিছু তো একটা শেষ থাকে, বিকজ একটা গার্ডারকে যতক্ষণ পর্যন্ত টানা যায় সম্ভব, তারপরে তো সেটা ছিঁড়ে যায়। আমরা যেটা বলবো যে দেখুন, ভারতবর্ষের সাথে বাংলাদেশের কোনো আঙ্গিকে থাকে না, কিন্তু উই আর দ্য বিগ ব্রাদার্স অফ এশিয়া। আমরা এশিয়ার মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, এবং বাংলাদেশ যদি আমরা তার ইতিহাস খুঁজে দেখি, তো সেটা আমাদেরই একটা অংশ। কিন্তু আমরা যেটা বলবো যে একটা নেগলিজেবল ঘটনা,
তো তাকে এত আজকে ভারতের মতো দেশ যদি সেখানে ডাইরেক্ট ইন্টারফিয়ার করে, এটা একটা সারা ওয়ার্ল্ড ওয়াইড ম্যাটার হবে, সারা বিশ্বব্যাপী ব্যাপার হবে। এর জন্য আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেইভাবে দেখছেন বিষয়টা যে বাংলাদেশের একটা এন্ডে গিয়ে তারা কি করেন এবং তারা কি করতে চাইছেন। দেখুন, প্রত্যেকটা ভারতবর্ষের এবং আমাদের দেশের আমরা যেটা যেভাবে দেখি যে কোন দেশের বৈদেশিক নীতিতে বা কোন দেশের অভ্যন্তরীণ বিষয় আসলে ডাইরেক্ট হস্তক্ষেপ করা ভারতবর্ষের বিগত দিনেও কোনোদিন তেমন কোনো ইন্টেনশন ছিল না। তো সেই হিসেবে ভারতবর্ষের সরকার এবং আমরা যেটা করছি যে এটা বাংলাদেশের বর্তমানে একটা আভ্যন্তরীণ ঘটনা, কিন্তু সমস্ত কিছুর তো একটা শেষ থাকে। একটা জিনিস ভাবতে হবে যে পাশের বাড়িতে যদি আগুন লাগে, সেই আগুনটা কোনো সময় কিন্তু আমাদের বাড়িতেও লাগতে পারে। কিন্তু তার ফলে বাংলাদেশ যদি এখন নিজেদেরকে ভেবে থাকে যে ভারতবর্ষ কিছু দেখছে না বা জানছে না, তাহলে তারা মুখের সঙ্গে বসবাস করছে। বাংলাদেশ কিছু না, বাংলাদেশ ইজ নাথিং টু আস। কিন্তু জাস্ট আমাদের একটুখানি নড়াচড়া দিলেই বাংলাদেশ হয়ে যাবে। কিন্তু এইবার আমাদেরকে যেটা ভাবতে হবে যে বাংলাদেশ একটা আলাদা একটা দেশ, বর্তমানে ভারতবর্ষের সহায়তায় কিন্তু তারা একটা স্বীকৃতিদান পেয়েছে এবং আলাদা একটা দেশের রূপ পেয়েছে। এইবার ভারতবর্ষে যদি বৈদেশিক একটা প্রতিবেশী দেশ হিসেবে তাকে অ্যাক্ট করতে হয়, তাকে কাজ করতে হয়, তাহলে সেখানটাতে কিন্তু তাকে ইউনাইটেড নেশন রয়েছে, সারা বিশ্ব মঞ্চ রয়েছে, তাদের থেকে একটা সিনারিও রেডি করে তারপরে। তো বাংলাদেশ আজকে অভ্যন্তরীণ জায়গাতে যেইভাবে মানবাধিকারকে হত্যা করছে, যেইভাবে তারা বাংলাদেশ তার নিজের ইমেজকে তৈরি করছে, যেটা অগস্ট মাসের 2024-এর আগে কিন্তু বাংলাদেশকে এইভাবে আমরা কেউ চিনতাম না, সারা পৃথিবীও চিনতো না। ঠিক নতুন রূপ দেখছি আমরা বাংলাদেশ। একদম একদম আমরা বুঝতে পেরেছি। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। 1 মিনিট করে সময় দিতে পারবো সবাইকে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভারতের পর এবার বাংলাদেশও ভিসা অফিস বন্ধ করলো। আপনারা জানেন এবার দিল্লিতে ভিসা অফিস বন্ধ করা হয়েছে, ত্রিপুরাতেও আগরতলাতেও ভিসা অফিস কার্যত স্থগিত রাখা হয়েছে, কাজকর্ম স্থগিত রাখা হয়েছে। এখন আপনাদের কি মনে হয়, ভারত কি এখনো নরম কূটনীতি রাখবে নাকি মানে কঠোর বার্তা দেওয়া উচিত বলে মনে করেন মনিবেদা? না, অবশ্যই একটা কঠোর বার্তা তো দিতেই হবে। বিশেষ করে যে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের আভ্যন্তরীণ বলতে বলতে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, কারণ বাংলাদেশ অস্বীকার করুক বা ধরুক এইগুলি, এই যে এখন তো মনে হচ্ছে যে এই যে দিল্লিতে যে গাড়ি বিস্ফোরণ হয়েছিল, এখানে দিল্লিতে গাড়ি বিস্ফোরণের পেছনে আইএসআই এর যুক্তি আছে কিনা, যুক্তগুলি এবং বাংলাদেশের থ্রু এসছে কিনা, এই প্রশ্নগুলি তো আস্তে আস্তে উঠতে শুরু করবে। এই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র ভিসা অফিস বন্ধ করে দিলাম আর আমাদের হাই কমিশনকে বলে দিলাম শুধু মাঝে মাঝে এক একটা বিবৃতি দাও, এগুলি দিয়ে কিছু হবে না। এই জায়গায় দাঁড়িয়ে কারণ নির্বাচন কমিশন, দাদা যে বললেন যে নির্বাচন হবে না, তারা কিন্তু ওই নমিনেশন পেপার তোলা শুরু হয়ে গিয়েছে এবং নির্বাচন কমিশন, হ্যাঁ, আজকে নির্বাচন কমিশনের সঙ্গে তাদের 3 প্রধান সেনাবাহিনীর 3 নিয়ে বৈঠক হয়েছে। নির্বাচন প্রক্রিয়া চলছে এখন, মানে কড়া বার্তা দেওয়া উচিত ভারতের। অবশ্যই এটা কড়া বার্তা দেবে না, অন্তত এই সমস্ত গুলি যাতে আমাদের, কারণ আমাদের আভ্যন্তরীণ বিষয়ে তো অনেক সময় বলছেন কড়া বার্তা দেওয়া প্রয়োজন। অনুষ্ঠানের সময় ফুরছে, তন্ময় বাবু আপনার কি মনে হয়? দেখুন, একটা কথা, বারংবার কেউ ঢিল ছুঁড়লে নিশ্চয়ই আমি রসগোল্লা ছুঁড়ব না, এই নীতি ভারতবর্ষ নেবে। আর দেখুন, গণতান্ত্রিক দেশ এবং ধর্মনিরপেক্ষ দেশ বলে বারংবার থাপ্পড় মারে আর আমি চরমপন্থী থেকে নরমপন্থী হব, সেটা তো হতে পারে না। আমাকে চরমপন্থী মনোভাব ভারত নেবে, সেই বিষয়ে কোনো সংশয় নেই। সব থেকে বড় কথা, এই যে আবারও বলছি কোট আন কোট, উগ্রবাদী, এই যে একদম উগ্র যে মানসিকতা যে মোহাম্মদ ইউনিস যে দেখাচ্ছেন, এবং এই যে লুম্পেন্সি, সব থেকে বড় কথা, বাংলাদেশিদের যে লুম্পেন্সি সত্যি আর নেওয়া যাচ্ছে না। তার কারণ বাংলাদেশ সাথে ভারতবর্ষের একটা সম্পর্ক, আস্থার সম্পর্ক, সেখানে যে আজকে বারবার করে ছুরিবিদ্ধ করা হচ্ছে, চাটা ভাবে গালাগালি করা হচ্ছে, অন্তত আমরা এখানে যারা প্যানেলে আছি এবং ভারতবাসী হিসেবে এটা আমরা অনুরোধ কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আমার এটাই অনুরোধ যে ভারতবর্ষের যারা কূটনৈতিক অবস্থানে আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, যারাই আছেন, আরো কঠোর বার্তা দিচ্ছে। আপনিও কঠোর বার্তার পক্ষে। ওকে, ত্রিদীপ বাবু আপনার কি মনে হয়, ভারত কি এই মুহূর্তে মানে নরম থাকবে নাকি আরো কঠোর বার্তা দেওয়া উচিত বলে মনে করেন?
না, কঠোর বার্তা যা দেওয়ার সেটা তো ইউনূস সরকার তৈরি হবার পর ভারতের পক্ষ থেকে যে প্রতিনিধি দল গিয়েছিল তারা মোটামুটি যা বলার বলে এসেছিল, আরো ভারতের কঠোর অবস্থান পদক্ষেপ, পরিষ্কার করে। আরো কঠোর পদক্ষেপ। কিন্তু প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ। হাদির মৃতদেহ গড় দেওয়া হয়েছে কোথায়? হ্যাঁ, গড় দেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামকে যেখানে গড় দেওয়া হয়েছিল তার পাশে। একদম। তাহলে কি হাদিকে কাজী নজরুল ইসলামের মতো মান রিপ্রেজেন্ট করতে চাইছে বাংলাদেশ সরকার? তাহলে কি যে পুলিশ, যে প্রশাসন, যে আর্মি হাত জোর করে একটা তৌহিদি জনগণকে থামাতে পারে না, তাদেরকে ওই ক্লিবলিংকে পরিণত করেছে কে? বাংলাদেশের সরকার, বর্তমান সরকার। এবং এইখানেই আমার মনে পড়ছে সেই বিখ্যাত বিদায় অভিশাপের লাইনটা। বাংলাদেশের অবস্থা এখন হয়ে গেছে, তারা ভারবাহী হয়ে রবে, করিবে না ভোগ, শিখাইবে পারিবে না করিতে প্রয়োগ। এবং সকলকে চোখরা দেবে, শেখাবে, কিন্তু গণতন্ত্রের প্রয়োগ বাংলাদেশে খুব অদূর ভবিষ্যতেও আমি দেখতে পাচ্ছি না। ওকে ত্রিদীপ বাবু, আমি যাব বিমল বাবুর কাছে। বিমল বাবু, আপনার কি মনে হয় এই বিষয়ে? ভারতের এই মুহূর্তে কি অবস্থান নেওয়া উচিত? কঠোর কোনো পদক্ষেপ নেওয়া উচিত নাকি নরমপন্থী মনোভাব রাখা উচিত? দেখুন, বাংলাদেশে বর্তমানে যেটা মানে কেয়ারটেকার গভর্নমেন্ট রয়েছে, তো তিনি স্পন্সর বাংলাদেশে যা নৈরাজ্য, যা অশান্তি, যা কিছু হচ্ছে সমস্তটাই স্টেট স্পন্সরড হচ্ছে। এবং আমরা বকলমে বলবো যে গণতান্ত্রিক প্রসেসে ভোটের নির্বাচনের মধ্যে দিয়ে তো কোনোদিন মোহাম্মদ ইউনূস এই জায়গাটাতে আসেনি, তো সুতরাং তিনি বুঝতে পারছেন না। তিনি এইটাই চাচ্ছেন যে সারা পৃথিবীর মধ্যে তার যতটা অ্যাসেট রয়েছে, যা কিছু রয়েছে, তিনি যখন তখন যেখানে সেখানে সেটেল হতে পারেন। উনি জাস্ট এনজয় করছেন। উনি ওনার ব্যাংককে ইত্যাদিকে, গ্রামীণ ব্যাংক বলুন, সমব্যাংক ব্যাংক বলুন, সেগুলোকে সুরক্ষিত করছেন, কিন্তু তার মধ্যে দিয়ে গণতন্ত্র হত্যা করছেন। আজকে উনি সারা পৃথিবীর মধ্যে নিজেকে একটা আলাদা ইমেজ তৈরি করতে চাইছেন যে আমি কতটা নরখাদক হতে পারি, সেটা সারা পৃথিবী দেখুক। আজকে দেখুন, গণতন্ত্রের হত্যার মধ্যে দিয়ে কিন্তু যদি আজকে বাংলাদেশ ভুলে যায় যে আমরা সারা পৃথিবীর মধ্যে একা রয়েছি, কেউ দেখার নেই, তাহলে ভারতের কি করা উচিত? বিমল বাবু, ভারতের কি মনোভাব নেওয়া উচিত এই মুহূর্তে? প্রশ্ন ছিল ভারতের কি মনোভাব নেওয়া উচিত, বাংলাদেশ কি করছে আমরা এক্ষুনি ভাবছি। বাংলাদেশের এটা উচিত হ্যাঁ, যে তাদেরকে সেইভাবে বোঝা। ওকে, মানে কঠোর অবস্থান নেওয়া উচিত বলছে আমরা আপনারা বলবো বলছেন? যে দেখুন, যেটুকু যা হচ্ছে বাংলাদেশের এখনো গণতান্ত্রিক প্রসেসের মধ্যে চলে আসা উচিত। না, গণতান্ত্রিক প্রসেস আসবে কি করে? ওকে, কারণ মূল যে রাজনৈতিক দল, দিলীপ বাবু, আর সেই সময় নেই রাজনৈতিক অনুষ্ঠানে। দলকে বাদ দিয়ে কি করে নির্বাচন হতে পারে? আর দীর্ঘায়িত করার সেটাই তো সময় নেই। হতে পারে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে কিনা আমরা আরেকদিন অবশ্যই আলোচনা করতে পারবো। অসংখ্য ধন্যবাদ আজ সবাইকে সঙ্গে থাকার জন্য। মণিময় দা, আপনাকেও ধন্যবাদ। তন্ময় বাবু, আপনাকে ধন্যবাদ। ত্রিদীপ বাবু, আপনাকে ধন্যবাদ। বিমল বাবু, আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আজ। দর্শক বন্ধুরা, ঢাকার মাটি কি এখন দিল্লির বিরুদ্ধে অঘোষিত ষড়যন্ত্রের ঘাঁটিতে পরিণত হচ্ছে? আজ এখান থেকে ভারতের অভ্যন্তরীণ অস্থিরতা ছড়ানোর ছক কষা হচ্ছে। প্রশ্নটি আর এড়ানো যাচ্ছে না। ভারত বরাবর স্থিতিশীল ও সহযোগিতামূলক প্রতিবেশী চায়, কিন্তু সাম্প্রতিক কিছু বক্তব্য ও ঘটনাপ্রবাহ ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করছে। এমন প্রবণতা শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, গোটা আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও ক্ষতিকর। দিল্লির বার্তা পরিষ্কার, নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয়। বাংলাদেশের প্রতিটি পদক্ষেপে যে ভারতের কড়া নজর রয়েছে তাও কিন্তু স্পষ্ট। তবে পরিস্থিতি কোন দিকে গড়ায় তা এখন সময় বলবে। সঙ্গে থাকুন। সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।